নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তিয়াশার গল্পের বৈঠকে আপনাদের সবাইকে স্বাগত। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন সুচিত্রা ভট্টাচার্যের লেখা অশরীরী সভা। শুরু করছি আজকের গল্প পাঠ অশরীরী সভা। হাওয়ার আগে ছড়িয়ে পড়ল খবরটা। খবর নয়, বিজ্ঞপ্তি। নিখিল বিশ্ব অশরীরী সমিতির লবণরথ শাখা একটি বিশেষ সভার আয়োজন করেছে আজই, কাটায় কাটায় রাত 12টায়। সকল সদস্যের উপস্থিতি একান্ত প্রার্থনীয়। গুটি কয়েক উৎপটাং সভ্যদের বাদ দিলে লবণ হ্রদের অশরীরীরা মোটামুটি প্রায় সকলেই অভিজাত শ্রেণীর। একা একা বিচ্ছিন্ন হয়ে থাকতেই তারা বেশি ভালোবাসে। সারাদিন আলোয় ঘাপটি মেরে থাকার পর সন্ধে হলেই তারা বেরিয়ে পড়ে হাওয়া খেতে। সান্ধ্র ভ্রমণ। কেউ যায় কেষ্টপুর বাগছোলা খালের দিকে, কেউ বাইপাস লেক টাউন, আবার কেউ কেউ ভিআইপি ধরে সোজা এয়ারপোর্ট। দমদম বিমানবন্দরের আশেপাশে বেশ কয়েকটা ভাঙাচোরা বাগান বাড়ি আছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে জোর নাচা গানার আসরও বসায় শৌখিন মজলিসিরা। দু চার পিস ছিঁচকাদুনে অশরীরা যে লুকিয়ে চুকিয়ে নিজের বাড়ির আনাচে কানাচে ঘুরঘুর করে না তা নয়, তবে তাদের সংখ্যা খুবই কম। অভিজাত বিধেয়ীদের যে মায়া মমতা থাকতে নেই। সম্প্রতি রাজারহাটের দিকে যাওয়ার খুব ঝোঁক পড়েছে বাবু বিবিদের। সেখানে চলছে এক পেল্লাই কর্মযজ্ঞ। কোটি কোটি টাকা খরচ করে তাদেরই বাপ ঠাকুরদার শ্রাদ্ধের আয়োজন করছে মনুষ্যকুল। এ দেখায় অশরীরীদের ভারী উৎসাহ। আজ অবশ্য বেড়ানোয় শিকাই তুলে সাঁই সুঁই ফিরে আসছিল সবাই। লাফিয়ে লাফিয়ে জড়ো হচ্ছে 3 নম্বর সেক্টরের নিহারিকায়। ঝাঁ চকচকে কটেজ প্যাটার্ন বাড়িখানা পরিত্যক্ত পড়ে আছে বহুকাল। বছর 5 আগে কর্তা টেসেছেন, পরপরই গিন্নিমা। এনারাই ছেলে আর দেশে ফিরল না। বাবা মা হা পিত্তেসে পথ চেয়েছিলেন তার। শেষে মৃত্যুর পর দুজনেই ব্যাকুল হয়ে পাড়ি জমিয়েছেন আমেরিকায়। তারা এখন সমিতির নিউ ইয়র্ক শাখার সম্মানীয় সদস্য। তবে একদা সাত করে বানানো এ বাড়ির প্রতি এখনো তাদের বড় টান। মাঝে মাঝেই জিমেলে খোঁজ খবর নেন। বাড়িটার একটু দেখভাল করার জন্য অনুরোধ করেন স্থানীয় অশরীরীদের কাছে। তারাও নিশ্চিন্ত। এখানকার অশরীরীরাও খুব খুশি। চমৎকার আগাছা ঘেরা কম্পাউন্ড, সামনেই অনাদরে বেড়ে ওঠা ছাতিম অমলতাস, সঙ্গে আবার দামি দামি বিদেশি গ্যাজেটও। আহা, এ যেন একেবারে আদর্শ ভৌতিক স্থান। এমন ধরনের বাড়ি লবণ হ্রদে আরও আছে বটে, তবে ঠিক এমনটি যেন সচরাচর মেলে না। সুখে থাক বিদেশে এনআরআই ছেলে। রাত বাড়ছে। ছাতিম অমলতাস ক্রমশ ভরে যাচ্ছে অশরীরীতে। লনে, ছাদে, ব্যালকনিতে সর্বত্র অশরীরীর ভিড়। ছোট ছোট জটলায় আড্ডা শুরু হয়ে গেছে। প্রাক্তন ব্রিগেডিয়ার তেজেন্দ্র সমাদ্দার আগাছায় পায়চারি করছিলেন। দাঁতের ফাঁকে কাল্পনিক পাইপ। চিবিয়ে চিবিয়ে প্রশ্ন ছুড়লেন, কেসটা কি বলতো? হ্যাঁ, হঠাৎ সমিতি এমন অরাত্রে মিটিং ডাকলো কেন? অমাবস্যার তো এখনো 3 রাত বাকি। এককালের দুধে আমলা রণবীর জোয়ারদার ছুট করে ছাতিম গাছ থেকে নামলেন। অস্তিত্বহীন ভুরু কুঁচকে বললেন, নট অনলি দ্যাট, মিটিংয়ের প্রসিডিওরও ব্রেক করা হয়েছে। 7 রাত্রির আগে প্রপার নোটিশ সার্ভ করা উচিত ছিল। হতে পারে কোনো আর্জেন্ট ডিসকাশন। তেজেন্দ্র গোপ চুমড়ানোর ভঙ্গি করলেন। যুথিকার বয়ফ্রেন্ড ভাগেনি তো? তার জন্য মিটিং কেন?
আমাদের সমিতি তো মোস্ট আধুনিক সোসাইটি। এখানে যে যখন খুশি সঙ্গী বদল করতে পারে। এ নিয়ে নিখিল বিশ্ব অশরীরী কমিটির রেজলিউশনও আছে। যুথিকার লেটেস্ট বয়ফ্রেন্ড যেন কে ছিল? ওম প্রকাশ কেজরিওয়াল। সেই যে বড়বাজারের বেবি ফুডের দোকান ছিল, সুনীল সামন্তর বাড়িটা কিনে যে প্রাসাদ হাঁকিয়েছিল একখানা। কিন্তু ওটা তো একটা ওল্ড হ্যাগার্ড। আহা, দেখেননি? যুথিকার তো একটু দুবলা বুড়ো লোকেদের দিকেই বেশি নজর। আপনার পেছনেও তো একবার লেগেছিল না? সে তো আপনার পেছনেও। আমি মোটেই দুবলা বুড়ো নই, মিলিটারিতে ছিলাম। ৭৮ বছর বয়সেও রেগুলার ডন বৈঠক করতাম। নেহাত দুম করে হার্ট অ্যাটাক হয়ে গেল। আমারও তো তাই। রিটায়ারমেন্টের পরেও প্রাইভেট কোম্পানিতে কাজ করেছি, ইভেন অ্যাট দ্য এজ অফ 75। কথা শেষ হলো না। টুন টুন ঘণ্টা বাজছে অন্দরের দেওয়াল ঘড়িতে। অশরীরী কুল সহসা নীরব। ঘণ্টাধ্বনি থামতেই যুথিকার আবির্ভাব। বাথরুমের ওয়াশিং মেশিন থেকে বেরিয়ে ড্রয়িং রুমের টিভির চূড়ায় এসে বসল যুথিকা। চোখে ফটোসান, পাছে অন্ধকারে চোখ ধাঁধিয়ে যায়। সাজগোজও বেশ বাহার আছে। শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ, খোপায় রঙিন ক্রাঞ্চি, ঠোঁটে টকটকে লিপস্টিক, অদৃশ্য শ্রীচরণে ৬ ইঞ্চি প্ল্যাটফর্ম হিলও। অশরীরী হওয়ার সুবাদেই বুঝি লীলাবতী গার্লস হাই স্কুলের এক্স প্রধান শিক্ষিকা কুমারী যুথিকা সেনের ৪৫ বছরের কাঠখোট্টা মুখখানি এখন বেশ কমনীয় দেখায়। বলাই বাহুল্য, যুথিকা সেন এখন এই শাখার স্থায়ী সম্পাদিকা। বছর ৫ আগে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় শাড়ির কুচির ভাঁজে ভাঁজে জিওমেট্রির থিওরেম সেটে এনেছিল এক ওস্তাদ ছাত্রী। বদরাগী বলে বিখ্যাত দাপুটে যুথিকা দিদিমণি ঘ্যাঁক করে ধরেছিল তাকে। পরিণাম শুভ হয়নি। ছুটির পর ছাত্রীর প্রেমিক দলবল জুটিয়ে পাকড়াও করে যুথিকাকে গলায় ছুরি ঠেকিয়ে সর্বসমক্ষে ওঠবোস করায়। তাতেই লজ্জায় ঘেন্নায় অপমানে বাড়ি ফিরেই স্লিপিং পিল খেয়ে যুথিকা স্ট্রেট এপারে। মনুষ্য জীবনে দক্ষ প্রশাসক হিসেবেই নাম ছিল যুথিকার। এপারে এসেও অশরীরী সমাজে দায়িত্ব সে নিজের হাতেই তুলে নিয়েছে। আড়ালে আবডালে যে যাই বলুক, সামনাসামনি কেউ তার বিরুদ্ধে ট্যাঁও করার সাহস পায় না। যুথিকা গুছিয়ে বসেছে। শূন্যে ডট পেন ঠোকে তীক্ষ্ণ মিহি সুরে ঝংকার তুলল, সাইলেন্স। পিউ সিলিং ফ্যানে পা ঝুলিয়ে বসেছিল। খিলখিল করে হেসে উঠল। আমরা তো সব চুপ করেই আছি যুথিকা আন্টি। আন্টি নয়, দিদি। কড়া চোখে তাকালো যুথিকা। কতবার না বলেছি এপারের নিয়ম সব আলাদা। তুমি এখন আমার নাম ধরেও ডাকতে পারো। সরি, মনে থাকে না। বাজে কথা। ৭৮ বছরের তেজেন সমাদ্দারকে নাম ধরে ডাকা যায়, আর আমার বেলাতে? ও মা, ওরা তো এখন আমার বয়ফ্রেন্ড। পিউ আবার খিলখিল করে হেসে উঠল। হাসতেও পারে বটে মেয়েটা। বন্ধুদের সঙ্গে কলেজ থেকে ফেরার পথে ২ মিনিবাসের পাগলা দৌড়ের শিকার হয়েছিল পিউ। চাকার নিচে পিষে মরার আগের মুহূর্তেও হাসছিল খুবই। এখনো কথায় কথায় ছিপি খোলা সোডার বোতলের মতোই হাসির বুড়বুড়ি ওঠে তার। যুথিকা মরে গিয়েও অমন উচ্ছল হাসি হাসতে পারে না বলেই পিউকে তার একেবারেই না পছন্দ। আর একবার কটমট চোখে পিউকে দেখে নিয়ে ঘরে আলগা চোখ বুলালো যুথিকা। হ্যাঁ, কর্মসমিতির সদস্যরা সবাই মোটামুটি এসে গেছে।
গাঢ় অন্ধকারে কাউকেই দেখে নিতে অসুবিধা হয় না। মাধুরী বসে আছে পিউয়ের পাশে, শর্মিলা সুতনু ফ্রিজের ডালায়, আনন্দমোহন পেলমেটে আতশোয়া, সনাতন, যাকে সবাই ছনু মল্লিক বলে চিনত, সে এখন দোল খাচ্ছে পর্দায়। ঝাঁকড়া চুলো রামলাল উকি মারল এয়ার কুলারের জাপড়ি থেকে, টুস্কি বাজিয়ে হাই তুলল। বেচারা ফুটপাতে শুতো, ভিক্ষে করে দিন কাটত। প্রবল ঠান্ডায় রাস্তায় মরে পড়েছিল। এখনো তাই এসি মেশিন ছাড়া থাকতে চায় না। সাধারণ সদস্যরাও সবাই সহ উপস্থিত, যে যার মতো জায়গা করে নিয়েছে। কার্পেটে, সোফায়, ক্যাবিনেট, ডাইনিং টেবিলে। যুথিকা গার্ড ফাইল খুলল, খুনা খুনা গম্ভীর গলায় বলল, আপনাদের অনেকের মনেই নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, হঠাৎ আজ এই একাদশী রাতে মিটিং ডাকা হলো কেন? তেজেন্দ্র ক্যাবিনেটের টং থেকে চেঁচালেন, জেগেছেই তো। কারণটা অত্যন্ত জরুরি। নতুন এক সদস্যর নাম রেজিস্ট্রি করা হবে আজই। জানেনই তো, যতক্ষণ পর্যন্ত না নাম নথিভুক্ত হচ্ছে, কেউ আমাদের সমাজে আইনানুগ স্বীকৃতি পায় না। ফলে তিনি আমাদের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ঘরে খুক খুক কাশির আওয়াজ। যুথিকা মোঁ করে ঘাড় ঘোরালো। কে? আমার একটা নিবেদন ছিল, সংক্ষেপে সারুন। রণবীর ঢোক গিলে বললেন, আমাদের তো কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো ব্রেক করে আজই মিটিং। আর তো 3 দিন পরে অমাবস্যা। অদিন অপেক্ষা করা সম্ভব হতো না। কেন? সেটাই তো বলছি। দয়া করে বসুন, আর ওই হেঁপো রুগীর মতো খোঁক খোঁক কাশটি বন্ধ করে রাখুন। যত সব বাজে পুরনো স্বভাব। মনে রাখবেন, আপনারা অশরীরী, ভূত নন। আপনাদের কাছ থেকে আর একটু ডিগনিফাইড ব্যবহার প্রত্যাশা করি। রণবীর কেত্রে দুমড়ে মাথা নামিয়ে বসে পড়লেন। দজ্জাল গিন্নি যে কি বদভ্যাস করে দিয়েছে, জাঁদরেল মেয়েদের মুখোমুখি হলে এখনো সমস্ত তেজ কর্পূরের মতো উবে যায়। তবে যুথিকা একটা কথা ঠিকই বলেছে, তারা মোটেই হেঁচি পেঁচি ভূত নয়, একটু উচ্চ স্তরের খাবার দাবারে হামলানো না, অনর্থক ভয় দেখিয়ে বেড়ানো না, এর তার ভেতরে সেদিয়ে গিয়ে ধুন্ধুমার বাঁধানো না, তবু সকলের সামনে এভাবেই দাবড়ানো। ভাগ্যিস এই মেয়ে রণবীরের জীবদ্দশায় ইলেকশনের লড়ে মন্ত্রী হয়ে বসেনি, তাহলে তো রাইটার্সে তার যান কয়লা করে ছেড়ে দিত। যুথিকা আবার প্রসঙ্গে ফিরেছে। যা বলছিলাম, আমাদের সমাজে এই নবাগতটির নাম ইন্দুলেখা রায়। সল্টলেকেই থাকতেন। ওখানে সবাই একে মাসিমা বলে ডাকত। সারাটা জীবন শুধু অবহেলা আর বঞ্চনাই পেয়েছেন ইন্দুলেখা, এমনকি মৃত্যুর পরেও। মারা গেছেন পাক্কা 4 দিন আগে, পোড়ানো হয়েছে সবে গতকাল। টানা 3 দিন পুলিশ মর্গে পড়েছিলেন। পূর্বতন দারোগা জীবন চৌধুরী ফিসফিস করে কথা বলছিল স্বনামধন্য প্রমোটার মোহন গুপ্তের সঙ্গে। কার্পেট থেকেই গলা বাজল, কি কেস? হোমিসাইড না সুইসাইড? অ্যাক্সিডেন্ট। নাতির দুধ গরম করছিলেন, হঠাৎ কিভাবে যেন কাপড়ে আগুন লেগে যায়। 90% বার্ন ইঞ্জুরি। ওর শরীরী অবস্থার দুর্গতির জন্যই ওর কেসটা আমি স্পেশাল হিসেবে ট্রিট করছি। লাশ হয়ে 3 দিন পড়ে থাকা অবস্থায়। কিন্তু 3 দিন পড়ে রইলেন কেন? যে কারণে থাকে আপনাদের মতন পুলিশদের ক্যালাসনেস, উদাসীনতা, ডাক্তারের ইনডিফারেন্স।
এর মধ্যে ডোমরাও দুদিন ধর্মঘট করে বসলো। ডোমেদের স্ট্রাইক! ছনু মল্লিক পর্দা থেকে লাফিয়ে পড়ল। মনুষ্য জন্মে সে ছিল 63টা ইউনিয়নের সেক্রেটারি। ইউনিয়ন করেই সল্টলেকের জমি বাড়ি করেছিল। রিক্সা ঠেলা, কুলি, ডোম, জমাদার সকলেই তার ইউনিয়ন রাজ্যের প্রজা। তাদের কারুর সম্পর্কে সামান্যতম শব্দও সে বরদাস্ত করে না। ক্ষণক্ষণে গলায় বলল, নিশ্চয়ই লেজিটিমেট গ্রাউন্ড ছিল। এত কষ্ট করে মরা আগলায় ওরা, কেন ওদের পাইট অ্যালাউন্স দেওয়া হয় না? পুলিশরা ডেঞ্জার অ্যালাউন্স পায়, পাহাড়ি চাকরি করলে হিল অ্যালাউন্স পায়। ঠিক আছে ঠিক আছে, যুথিকার গলায় ব্যঙ্গ। কারুর দোষ নেই, দোষ শুধু ইন্দুলেখার কপালের। যাকে নিয়ে এই আলোচনা সেই ইন্দুলেখা দরজার এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে চোখ গোল গোল করে শুনছে অশরীরীদের বাক্যালাপ। তার মতো এক নগণ্য বৃদ্ধাকে নিয়ে এত বড় একটা সভা বসতে পারে ভাবতেও পুলক জাগছিল তাঁর। হেলাফেলার দিন বুঝি কাটল। যুথিকা নরম গলায় ডাকল, আর ওভাবে নিজেকে লুকিয়ে রাখবেন না ইন্দুলেখা, সামনে আসুন, আপনাকে কটা প্রশ্ন করার আছে। এতজনের মাঝে কথা বলার অভ্যেস নেই ইন্দুলেখার। অনুচ্চ স্বরে বললেন, প্রশ্ন? আমায়? কি প্রশ্ন ভাই? তেমনি জটিল কিছু নয়, রুটিন এনকোয়ারি। আমাদের খাতায় আপনার নাম ওঠার আগে প্রশ্নগুলোর জবাব পাওয়া দরকার। এই উত্তরের ওপরেই নির্ভর করছে আপনার এখানকার সদস্যপদ। মানে? শুনুন, মানুষের কতগুলো বেসিক নেচার আছে, সেগুলো মরলেও যায় না, এ আমরা জানি। কিন্তু কিছু কিছু পুরনো স্বভাব আপনাকে ছেড়ে আসতেই হবে। আপনার জবাব শুনে এই অশরীরী সমাজের যদি মনে হয় তা আপনি পারবেন না, তাহলে আপনাকে আমাদের সমাজে নেওয়া সম্ভব হবে না। যুথিকা সুই করে একটা ভৌতিক শ্বাস ফেলল। আপনাকে তখন অনন্তকাল ভূত হয়েই থাকতে হবে। আই মিন মেয়ে ভূত। ভূত, অশরীরী, ইন্দুলেখা তাকালেন। এ দুয়ে কোনো তফাৎ আছে নাকি? বিস্তর ফারাক। ভূত পেতনি অনেক নিচের লেভেলের। মনুষ্য জগতের উচ্চ শ্রেণীর মানুষরা সাধারণ মানুষদের যে চোখে দেখে, আমরাও ভূতদের সেই চোখেই দেখি। ইন্দুলেখার কিছুই মগজে ঢুকল না। সাদাসিধে ঘরোয়া রমণী তিনি, হেসেল ঠেলে জীবন কেটেছে। তবু এক ধোঁয়াটে অধোগতির আশঙ্কায় অস্বস্তি বোধ করলেন। কাঁপা কাঁপা গলায় বললেন, বলো, কি জানতে চাও? প্রথম প্রশ্ন, এই বিদেহী জীবন আপনার কেমন লাগছে? সামান্য থমকালেন ইন্দুলেখা। কি বলবেন, সত্যি না মিথ্যে? কি বললে এরা খুশি হবে? সত্যি বলতে গেলে তো বলতে হয় মৃত্যুর পর জীবনটা এখন অসহ্য রকমের মনোরম, দায়হীন, নির্বাক, নিরুদ্বিগ্ন। সারাক্ষণ খালি ঘোরো ফেরো আর উড়ে বেড়াও, যেখানে ইচ্ছে যেমন খুশি। আহা, তিনি যেন এখন মুক্ত বিহঙ্গ নন, তার চেয়েও বেশি কিছু। পাখির তো শরীর আছে, সুতরাং শরীরজনিত সমস্যাও আছে। আছে ব্যাধি, অপঘাতের আশঙ্কা, আছে জরা টরারও ভয়। ইন্দুলেখার এসব আর কিচ্ছু ইস্যু নেই। না পিত্তশূল, না অম্লশূল। 68 বছরের লচ্ছরে দেহ থেকে বেরিয়ে এসে তিনি এখন সর্ব অর্থে ফুরফুরে বাতাস। তবে আহ্লাদটা প্রকাশ করা কি উচিত হবে? মিথ্যে মিথ্যে একটা মন খারাপের ভাব ফোটানো চোখে মুখে। মাধুরী খুনা খুনা গলায় বলে উঠল, কি হলো মাসিমা, কিছু বলুন, বানিয়ে বলার চেষ্টা করবেন না কিন্তু, আমরা কিন্তু ধরে ফেলব। ইন্দুলেখা আমতা আমতা করলেন, বললেন, না না না, মিছে কথা বলবো কেন,
ভালোই তো আছি, দিব্যি আছি। কতটা ভালো মাপে তো বলতে পারবো না, তবে সারাক্ষণ মনে হয়, আহা, এ জীবন কেন আগে পাইনি। মাধুরীর অবয়বহীন মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল। স্বামী শাশুড়ি ননদ একজোট হয়ে দুধে বিষ দিয়ে মেরেছিল তাকে। মনুষ্য জীবনের প্রতি তার প্রবল ঘৃণা। উচ্ছল স্বরে প্রশ্ন করল, তার মানে আপনি এখন আর ওপারের জন্য টান অনুভব করেন না, তাই তো? ঠিক তাই। ইন্দুলেখা চোখ ঘোরালেন। কার জন্য টান থাকবে? কেন? ছেলে মেয়ে? হুম, ছেলে মেয়ে। ইন্দুলেখা মুখ বেঁকালেন। দেখলাম তো ছেলে মেয়ের চেহারা। মর্গে আমি পড়ছি, এদিকে বাবুরা সামনের দোকানে বসে সিঙ্গারা কচুরি ছাঁটাচ্ছেন। চিতেই উঠতে না উঠতেই আমার গয়নাগুলো নিয়ে সব কাড়াকাড়ি পড়ে গেল। হ্যাঁ, ছেলে তো গুণের নিধি। কাল আমাকে পুড়িয়ে এসে টিভিতে ক্রিকেট ম্যাচ দেখতে বসে গেল। অজুহাত কি? না, কদিন ধরে লাশ কাটা ঘরে ঘুরে ঘুরে আর থানায় দৌড়ে দৌড়ে মাথা জ্যাম হয়ে গেছে। সচিন সৌরভের ব্যাটিং দেখলে মনটা একটু ভালো লাগবে। কে তোকে 9 মাস পেটে ধারণ করেছিল? হ্যাঁ, কে? কে দুধ কলা দিয়ে তোকে বড় করলো? হ্যাঁ? চিরকালের লাজুক ইন্দুলেখার মুখে সহসা কথার খই ফুটছে। গজগজ করে উঠলেন, মার শোক ওই 3 দিনেই উবে যায়। আমি ওই ছেলের কথা আর মনেই আনতে চাই না। আর নাতি নাতনি? পিউ পুটুস করে ফুট কাটল। মায়া বাড়ানোর চেষ্টা করো না বাছা, তারাও আমার আপন নয়। সব তাদের মা বাপের সম্পত্তি। মা বাপ দুটিতে সাজুগুজু করে অফিসে বেরিয়ে গেলেন, আর আমার কাজ হলো বিনিময়ের আয়া হয়ে তাদের সামলানো। আদর্শ আঁক দেখানোর জন্যেই শাসন করারও অধিকার নেই। সবেতেই দোষ বার করবে, খুঁত খুঁজবে। আর আসল লোকটা? শর্মিলা ঢুলু ঢুলু চোখে তাকালো। নার্সিংহোমের অপারেশন থিয়েটারে সিজারিয়ানের সময় অ্যানাস্থেসিসের ডোজটা বেশি হয়ে গিয়েছিল। আর জ্ঞান ফিরেনি শর্মিলার। এখনও তার কাজল কালো আঁখিতে শেষ ঘুমটুকু লেগে আছে। ঈষৎ জড়ানো গলায় বলে, আপনার স্বামীর কথা কিছু আপনি চেপে যাচ্ছেন। মরণ! চেপে যাব কেন? সেই লোকটাই তো আমার আসল শত্রুর। সারা জীবন জ্বালিয়ে পুড়িয়ে রেখেছে আমার। কি অত্যাচার করে গেছে আমার! বাহ! সেই বিয়ের রাত থেকে শুধু হম্বিতম্বি আর খবরদারি। ঘড়ি মাপার সময়ে ভাতের থালাটি তার সামনে চাই। জ্বর জারি হোক, শরীর খারাপ হোক, কোনো রেয়াত নেই। ভুলেও নিজে কুটো টাটুনি নাড়বেন না। খালি হুকুম হুকুম। বাপের বাড়ি গিয়েও এক রাত্রের বেশি থাকার জো ছিল না। কত যে লক্ষ রকম বায়না কা! একটু ভালো করে নারকোল করে মোচারা দিত, কই মাছ এনে দিলাম, গঙ্গা যমুনা করলে না কেন? সব সময় নির্বাত জামা প্যান্টটি হাতের গোড়ায় চাই। রুমাল পর্যন্ত কখনো বার করে নিতেন না। ইন্দুলেখার গলা গুম গুম বাজছে। বুড়ো বয়সেও কি একটু রেহাই দিয়েছে? 24 ঘন্টা মিজাজ আর দাবড়ানি। সকাল বিকেল গরম জল চাই। কর্তাবাবু পা ডুবিয়ে বসে থাকবেন, ওতে নাকি বাত ব্যাধি ধরবে না। 4:15 জায়গায় 4:18 চা দিলে কাপ ছুঁড়ে ফেলে দেবেন। ছানায় 3 দানা চিনি কম হয়েছে, প্লেট শুদ্ধ দিয়ে দিলেন নর্দমায়। সিগারেট খেয়ে ছাই ফেলবেন, অ্যাস্টের বাড়িয়ে দিতে দেরি হয়েছে, অমনি কাঁচের গ্লাস ছুঁড়ে মারলেন মুখে। সে কি? এ তো অ্যাটেম্প টু মার্ডার, সেকশন 308। একদা উকিল সুতনু শর্মিলার খোলা চুলে বিলি কাটছিল। আচম্বিতে গর্জে উঠেছে, আপনি কি আঘাত পেয়েছিলেন?
পাইনি আবার? বুকটা আমার ভেঙে গিয়েছিল। অ তাহলে 7 বছর হবে না। তবু অন্তত 3টে বছর ঘানিতে জুতে যাওয়া উচিত ছিল বেটাকে। যাক ভাই, যার ধর্ম তার কাছে। সে যদি আঘাত দিয়ে সুখ পায় তো পেয়েছে। ইন্দুলেখা লম্বা শ্বাস ফেললেন। আরো যে কত অত্যাচার করেছে। ব্যাস ব্যাস, বুঝেছি। চিরকুমারী জ্যোতিকা আচমকায় ছটছট করে উঠেছে। আপনারা মানে বিবাহিত মহিলারা সবাই শুধু স্বামীর নামে কমপ্লেন করেন কেন বলেন তো? এবং আপনাদের নেচার অফ কমপ্লেন সব একই ধরনের কেন? বৃদ্ধা অশরীরী সরলাবালা বলে উঠলেন, স্বামীরা যে সব একরকমই হয় ভাই। ওই যে কথায় বলে, স্বামীরা সবাই হলো একটা স্বামীর জেরক্স কপি। তার মানে বলতে চান স্ত্রীরা সব ধোয়া তুলসী পাতা? তা কেন, বউও নানান রকম হয়। তবে স্বামী হলো গিয়ে 5 বছর আগেও এই ধরনের কথা শুনলে জ্যোতিকা মহা খুশি হতো। একটা সময়ে বহু পাত্রপক্ষের সামনে ইন্টারভিউতে বসতে হয়েছে তাকে। রং একটু বেশি কালো আর ত্বক শুষ্ক বলে বারবার সে বাতিল। পুরুষ যাত্রার উপর রীতিমতন বিদ্বেষ ছিল তার। এখন পরিবেশ অন্যরকম। এখন খোলামেলা সমাজ। রূপ বয়স কিছুই এখন বিচার্য নয়। পুরুষ যাত্রার উপর আজকাল ভারী দয়া জ্যোতিকার। জীবদ্দশায় যা পায়নি, মরণে তা পেয়ে গেলে আর কি কোনো ক্ষোভ দুঃখ থাকে? কম বয়সী পুরুষদের থেকেও জ্যোতিকার টান অবশ্য বেশি বৃদ্ধদের উপরে। বেচারা বুড়োর দল। এত অভিযোগ তাদের নামে, এত এত অভিযোগ। জ্যোতিকা গোমরা হয়েছে সামান্য। তবে বেশিক্ষণ চুপ থাকলেও তো আর সভা চলবে না। সভা তো চালাতে হবে। ঠান্ডা মিষ্টির দিকে তাকিয়ে ভাঙা ভাঙা গলায় বলল, আমার প্রশ্ন শেষ। এখন কর্মী সমিতির সদস্য হিসেবে আপনার কি কোনো জিজ্ঞাসা আছে রামলাল? আমি আমি আর কি বুঝবো? রামলালের ছটপট উত্তর। দেবীজি তো সচ বাতাই দিয়া। বুঝেছি, তোমারও বুড়িদের দিকে মৌনি হয়েছে। জ্যোতিকার ফটোশন পেলমেট ঘুরল। অনঙ্গবাবু, আপনি কিছু প্রশ্ন করবেন না? অনঙ্গমোহন মাথা ঝাঁকালেন, অর্থাৎ না। রাজনীতির মানুষ, মন্ত্রীও হয়েছিলেন একবার। সারা জীবন মিটিং মিছিল এত বকবক করেছেন যে এপারে এসে কথা বলার ইচ্ছেটুকু লোপ পেয়ে গেছে। এখন ইশারা ইঙ্গিতেই কাজ সারেন। জ্যোতিকা ট্যাটচা চোখে তাকালো। তার মানে ইন্দুলেখা পাস। অনঙ্গমোহন হাতটাকে একবার দুলিয়ে দিলেন। হ্যাঁ। জ্যোতিকা অস্থিমাংসহীন হাতখানা বাড়িয়ে দিল ইন্দুলেখার দিকে। অভিনন্দন। ছেলে মেয়েদের কাছ থেকে বঞ্চনা আর অবহেলার পাওয়ার দিন আপনার শেষ। বলেই একটু মুচকি হাসল। অবিবেচক স্বামীর হাত থেকেও মুক্ত হলেন আপনি। আজ থেকে আপনি মুক্ত সমাজের মুক্ত সদস্য। ঘরময় তুমুল হর্ষধ্বনি, করতালি, টি টি চ্যা চ্যা টি টি ট্যা 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 শব্দ। ইন্দুলেখা আহ্লাদে আটখানা। স্বাধীন হওয়ার আনন্দে শূন্যে পাক খেলেন বার দুয়েক। কৈশোরের চাপল্য ফিরে পেয়েছেন যেন। ঘুরে ঘুরে কথা বলছেন সবার সঙ্গে, সবার সঙ্গে আলাপ পরিচয় করছেন। ঠিক তখনই হন্তদন্ত হয়ে ঘরে এক সৌম্যকান্তি অশরীরী প্রবেশ। ডক্টর রবিন বক্সি। গোটা ঘরের বিশৃঙ্খল চেহারা দেখে জিভ কাটলেন এক হাত। কাল্পনিক কবজির দিকে তাকাতে তাকাতে বললেন, যা, মিটিং খতম? ফাইলে লেখাজোখার কাজ সারছে জ্যোতিকা। মাথা না তুলেই বলল, নইলে কি মিটিং বসে থাকবে? সেই মনুষ্য জীবন থেকেই আপনি লেট। চেম্বারে লেট, ওটিতে লেট, পার্টিতে লেট, মারাও গিয়েছিলেন আপনি 2:52। ভেন্টিলেশনের কল্যাণে আপনার অফিসিয়াল ডেথ আরও 3 ঘন্টা পরে হয়েছিল, অর্থাৎ মরতেও আপনি লেট। পিউ পা নাচালো।
করছিলেন কি এতক্ষণ? যাদের পেছনে দৌড়ে বেড়ান সেই নার্স দিদিরাও তো আজ এখানেই। খিক খিক করে হাসলেন রবিন। সুযোগ পেয়েছ? বলে নাও। নেক্সট মিটিংয়ে সবার আগে এসে বসে থাকবো। দেখবো সেদিন গভর্নমেন্টের লোকগুলো কটার সময় ঢোকে। খবরদার, সরকার তুলে কথা বলবেন না। ভুলে যাবেন না, সরকার ইজ অল মাইটি। বটেই তো, বটেই তো। সরকার সেজে যখন যাকে খুশি বাস দিয়েছেন, পৈতৃক সম্পত্তি ভেবে ফাইল আটকে রেখেছেন। আহা, সেসব তো আগের জন্মে করতো। আজ আমায় একটু খালপাড়ের বেড়াতে নিয়ে যাবে রণবীর? রণবীর প্রায় গলে পড়লেন। যাবে? চলো। যুথিকা বলল, এক্ষুনি নয়, আগে ইন্দুলেখার ফর্মাল এন্ট্রির কাজটা শেষ হয়ে যাক। প্রথমে শপথ বাক্য পাঠের পালা। পিউ নেচে উঠল। আমি দিদাকে মন্ত্র পড়াই। পড়াও। সঙ্গে সঙ্গে ইন্দুলেখার সামনে এসে চোখ বুজেছে পিউ। বলো, কৃতস্য করণাং নাস্তি। ইন্দুলেখা বিড়বিড় করে বলে, কৃতস্য করণাং নাস্তি। এবার বলুন, গতস্য সূচনাং নাস্তি। গতস্য সূচনাং নাস্তি। এবার চিৎকার করে বলুন, মৃতস্য মরণাং নাস্তি। হি 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 হি। মৃতস্য মরণাং নাস্তি। শপথ পাঠ সমাপ্ত। যুথিকা টিভি থেকে চুপ করে নেমেছে। এবার আমাদের নিয়মকানুনগুলি আপনাকে জানিয়ে দিই। এগুলো অবশ্য প্রেসিডেন্ট অনঙ্গমোহন বাবুই বলার কথা, কিন্তু সমস্যা হলো উনি সাধারণ কথা সাধারণভাবে বললেও কেউ বিশ্বাস করতে চায় না। পাস্ট রেকর্ড ভালো নয় তো। নেহাত প্রেসিডেন্ট পদে মন্ত্রী ছাড়া কাউকে রাখলে খারাপ দেখায়। রামলাল হাই তুলল। যা বলার তাড়াতাড়ি বলুন। যারে আমার নির্দেশে যাচ্ছে। বলি, যুথিকা গলা ঝাড়ল। শুনুন ইন্দুলেখা দেবী, মুক্ত সমাজে কিন্তু লজ্জা ঘৃণা ভয়ের কোনো জায়গা নেই। ইন্দুলেখা বুঝদারের মতো মাথা নাড়লেন। বটেই তো, নইলে মরে আর সুখ কিসের? এখন থেকে আপনি যা খুশি তাই করতে পারেন, শুধু ওপারের লোকের কাছে যাওয়া ছাড়া। বলেইছি তো, ও বাসনা আমার আর নেই। এখন থেকে আপনি যাকে খুশি সঙ্গী করে নিয়ে বেছে নিতে পারেন, পুরুষ সঙ্গী, নারী সঙ্গী, যা ইচ্ছে। বটে। হ্যাঁ। ছাং করে সানগ্লাস খুলল যুথিকা। আপনি কি চান? হি হি। হি না সি? পুরুষে আমার ঘেন্না ধরে গেছে ভাই। তাহলে মেয়ে পার্টনার চাই। কটা দিন একাই থাকি না, একা বেশ লাগছে। নিজের মনে ঘুরে ফিরে বেড়াই। তার সঙ্গে লিভ টুগেদারের বিরোধ কোথায়? দু একটা ভালো জাতের পুরুষ এখনো খালি আছে। এই যেমন ধরুন, কোণে চুপটি মেরে বসে আছে, মাল্টি ন্যাশনালের চিফ অ্যাকাউন্টেন্ট ছিল। কিংবা ওই যে সুপান্ত তালুকদার, পিডাব্লিউ ইঞ্জিনিয়ার, সদ্য ব্লাড ক্যান্সারে মরে এখানে এসেছেন। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দুজনকেই দেখলেন ইন্দুলেখা। প্রায় আটকে উঠলেন। বললেন, উমা, এরা যেসব আমার ছেলের বয়সী। দুধ, এপারে আবার ছেলের কিসে? অশরীরীদের তো কোনো বয়স থাকে না। যার সঙ্গে ইচ্ছে যতদিন খুশি থাকুন। ছেড়ে দিন, আবার একজনের সঙ্গে ভাব করুন। পত্রিকার সম্পাদক চলবে, বইয়ের প্রকাশক, লেখক, গাইয়ে মাজিয়ে শিল্পী, খেলোয়াড় সবই দু চার পিস পেয়ে যাবেন এখানে। না বাপু, ওসব আমার ভাল লাগে না। আরে বাবা, থেকেই দেখুন না, এ একেবারে অন্য জীবন। মাধুরী প্রায় উড়ে পাশে এলো। আমি তো স্বাদ বদলানোর জন্য কটা দিন রামলালের সঙ্গেও থাকলাম। কি মিষ্টি গলা রামলালের, কত সুন্দর গান শোনাতো। রীতিমতন গলা ছেড়ে গান ধরেছে মাধুরী, সঙ্গে গলা মিলিয়েছে বাকিরা। গানের তাণ্ডব চলছে। থরথর কাঁপছে
নীহারিকা। মেটালিক সাউন্ড। সহসা এক ঝোড়ো বাতাস। ইন্দুলেখাও কখন যেন গানের তালে শরীর দোলাতে শুরু করেছিলেন। চমকে ফিরে তাকালেন। উমা, বাতাস কোথায়? এই ঝড় যে সাক্ষাৎ পরিমল, তাঁর স্বামী। ইন্দুলেখার মুখ দিয়ে বিস্ময় ঠিকরে এলো। তুমি কোত্থেকে? পরিমল খেকিয়ে উঠলেন। যেখান থেকে তুমি এসেছ সেখান থেকে। হঠাৎ? হঠাৎ কি আছে? সন্ধ্যাবেলায় বুকে খুব পেইন হলো, ডাক্তার এসে পৌঁছানোর আগেই ফুরত। 3 ঘন্টার মধ্যে কেওড়া ফেলা, সরাত চুল্লিতে ঢুকে গেলাম, তারপর সোজা এখানে। এখানে কেন? ইন্দুলেখা অধৈর্য হলেন। আবার বুঝি আমার হাড় জ্বালাবে? বয়ে গেছে। তুম ভি ফ্রি, হাম ভি ফ্রি। খুব ভেবেছিলে একা একা পালিয়ে এসে মজা মারবে, হ্যাঁ? মুগ্ধ নয়নে পরিমলকে দেখছিল যুথিকা। কুঞ্চিত ললাট, তোবড়ানো গাল, দন্তহীন মাড়ি, ধনুকের মতো বেঁকে যাওয়া দেহখণ্ড। আপন মনেই বলে উঠল, উফ, কি স্মার্ট! পরিমল ফিরে তাকালেন। ভুতুড়ে মুগ্ধতায় দেখছেন যুথিকাকে। চড়া গলা খাদে নামিয়ে বললেন, আপনার পরিচয়টা? আমি যুথিকা বলে পরিমলের কানে কানে কি যেন বলল যুথিকা। পরিমলের ফোকলা গালে হাসি ছড়িয়ে গেল। ইন্দুলেখা ছটফট করে উঠল। এই, তুমি ওর অত গায়ে পড়ছ কেন? যুথিকা পাত্তাই দিল না। পরিমলের হাতে হাত রেখে ওয়াশিং মেশিনের দিকে যাচ্ছে। গোটা ঘর নীরব। চকিত ঘটনায় সবাই যেন থতমত খেয়ে গেছে। দেখতেই তো পাচ্ছেন, পরিমল অনেকটা পথ ভেসে এলো। এখন আমার সঙ্গে বিশ্রাম নেবে একটু। যুথিকা পিক করে হাসল। আপনার তো একে ঘোর অপছন্দ ছিল, তাই নয় কি ইন্দুলেখা? ইন্দুলেখা অসহায় চোখে উপস্থিত অশরীরীদের দিকে তাকালেন। আপনাদের সভাপতি নিয়ম ভঙ্গ করছে, অথচ আপনারা কেউ। পরিমলকে নিয়ে ওয়াশিং মেশিনের ডালা বন্ধ করেছে যুথিকা। টুকুন মুখ বাড়িয়ে বলল, কিছু মনে করবেন না ইন্দুলেখা, পরিমল যে আজ আসবেন তা আমি জানতাম। বুড়ো বয়সে বউ হারিয়ে বেচারা বড্ড কষ্ট পাচ্ছিল, আর তাই তো একটু কায়দা করে আপনাকে আগে মুক্ত করে দিয়ে সামনের অমাবস্যায় পরিমলও সমিতির পাকাপাকি সদস্য হয়ে যাবে। টাটা। ইন্দুলেখা নিথর। হঠাৎ বুকে একটা চিনচিনে ব্যথা অনুভব করছেন। ধুত্তুরি, বুক নয়, বুকের মতো কোনো একটা জায়গায় এক পরিত্যক্ত খাঁচার অন্তঃস্থলে। লোকটা এক কথায় যুথিকার সঙ্গে চলে গেল, এত বছর ইন্দুলেখার সঙ্গে ঘর করার পরেও। অসুরের দল তখনও হা। নেতা হলে সব সমাজেই আইন ভাঙা চলে তাহলে। ছলনা, প্রতারণা, কি কাণ্ড! এপার ওপার দুই সমান। নমস্কার। গল্পটা কেমন লাগলো? গল্পটা ভালো লাগলে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের আশায় অপেক্ষা করে রইলাম।